নামেই শুধুমাত্র বাংলাদেশ, আইএসআই তো একেবারে ছত্রখান করে দিল দেশটাকে। কোথায় কোথায় ঘাঁটি বানালো বাংলাদেশ? দেখুন, এই গল্পটা তো শুরু হয়েছিল প্রায় 14 মাস আগে, 7ই অগস্ট 2024-এ। আমরা প্রত্যেকে দেখেছি কিভাবে যে বাংলাদেশের যে পাওয়ার সেন্টার ছিল শেখ হাসিনার সরকার। অবশ্য আজকে খাতায় থিওরিটিক্যালি আজকেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে উৎখাত করতে একটা গণ অভ্যুত্থান ঘটালো। এই গণ অভ্যুত্থান ছাত্রদের নামে ঘটালো, কিন্তু সত্যি কি ছাত্রের গণ অভ্যুত্থান হয়েছিল? এখন তো আমি বারবার বলি, যখন এই যুদ্ধক্ষেত্র অথবা যখন পলিটিক্যালি ধোঁয়াশা অথবা কুয়াশা থাকে, তখন অনেক জিনিস পরিষ্কার হয় না। আজকে 14-15 মাস পরে এটা একবারে আমাদের কাছে, অন্তত ভারতবাসী হিসেবে আমাদের কাছে একদম পরিষ্কার কিভাবে মোহাম্মদ ইউনিস, এই চাচা ইউনিস বলেই আমি বলবো, এই অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা, তাকে প্যারাড্রপ করা হলো। ডিপ স্টেট বলতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট বলতে পারেন, আপনি যে কোনো ইচ্ছে নাম দিতে পারেন। কারণ এই লোকটা যে বাংলাদেশ থেকে পালিয়েছিল এবং প্যারিসে গিয়ে লুকিয়েছিল এবং মাঝে মাঝে ডিপ স্টেটের সঙ্গে তার সখ্যতা এবং ঘোরাঘুরি, তাকে হঠাৎ আমরা ওই 7ই অগস্ট শেখ হাসিনার বাংলাদেশ থেকে উড়ে যাওয়া, ভারতবর্ষে আসা এবং এই চাচা ইউনিসের প্যারাড্রপ হওয়া, এবং তারপর থেকে কয়েক মাসের মধ্যে থেকে যে পাকিস্তান আগে পূর্ব পাকিস্তান ছিল, তারপর বাংলাদেশ হচ্ছে, যে ইস্ট পাকিস্তান যেভাবে অত্যাচার করেছিল বাংলাদেশের নাগরিক, বিশেষ করে বাংলাদেশের মেয়ে বোনেদের যেভাবে নির্যাতিত করেছিল, অত্যাচারিত হয়েছিল এবং লক্ষাধিক মানুষকে প্রায় পিষে মেরে ফেলেছিল এই পূর্ব পাকিস্তান অথবা এখন পাকিস্তানের সামরিক বাহিনী, তাদের সঙ্গে দীর্ঘ এই 51, 52, 53 বছর কোনো সেইভাবে রিলেশনশিপ ছিল না। একটি সময় ছিল যখন খালেদা জিয়া বাংলাদেশে শাসন করছিল 2006 অবধি, তারপরে 2007-08 আর্মি এটাকে কন্ট্রোল করে, বাংলাদেশের সামরিক বাহিনী কন্ট্রোল নেয়, এবং 2009 থেকে এই 2024 আমরা দেখেছি শেখ হাসিনার সরকার, এবং বাংলাদেশ কিন্তু প্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের জিডিপি হাই হচ্ছিল, বাংলাদেশের গ্রোথ রেট একটা জায়গায় এই এশিয়ান কান্ট্রির মধ্যে এগিয়ে গেছিল। সেই জায়গা বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ভেঙে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে লঞ্চ প্যাড ইউজ করে ভারতের যে অগ্রগতি, ভারতের যে প্রগতি, সেটাকে ভেঙে দেওয়ার জন্য যে যে ঘটনাগুলো আমরা দেখলাম বিগত 1 বছর, সেটা পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে আবার সখ্যতা, পাকিস্তানের আইএসআই যেটা আপনি বললেন, যেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। পাকিস্তানের আইএসআই একদম রেড কার্পেট খুলে, এবং তাদের যে এমবাসি, আইএসআই এমবাসিতে সব জায়গায় থাকে আমরা জানি, কিন্তু অফিসিয়ালি মোহাম্মদ ইউনিস, এই চাচা ইউনিস, এইটাকে খুলে দিল পাকিস্তান এমবাসি, যেখানে আজকে আমরা জানি, যেটা দিয়ে আপনি শুরু করলেন, পাকিস্তানের একজন ব্রিগেডিয়ার, 4 জন কর্নেল, 5-6 জন মেজর এবং আরো কিছু অফিসিয়াল স্টাফ, আইএসআই স্টাফ, তারা পাকিস্তান ইন্টেলিজেন্সের জন্য কিন্তু একটা নতুন উইং খোলা হলো পাকিস্তান এমবাসি। এর মানে কি আগে আইএসআই এজেন্ট থাকতো না? হ্যাঁ থাকতো, কিন্তু তারা লুকিয়ে অন্য নামে থাকতো, কালচারাল অ্যাডিশনাল কনসুলার জেনারেল হিসেবে থাকতো, সেকেন্ড অ্যাটাচি হিসেবে থাকতো। এখন ওপেনলি আর কোনো ভয় নেই। তারা এসছে কেন? তারা বলছে তারা বাংলাদেশে এসছে এই যে ইন্টেলিজেন্স শেয়ারিং, বাংলাদেশের সামরিক বাহিনীকে ট্রেনিং, বাংলাদেশের এয়ারফোর্সকে ট্রেনিং, লালমনিরহাট যেটা ঠিক চিকেন নেকের পাশে লাগানো, সেটাকে আরো উন্নত করা, তাকে সেখানে হয়তো পাকিস্তান থেকে JF-17 নেবে, পাকিস্তান থেকে হাতাফ মিসাইল নেবে। এই পুরোটা সামরিক বাহিনী আর্মি টু আর্মি কন্ট্যাক্ট, পাকিস্তান আর্মি টু বাংলাদেশ আর্মি কন্ট্যাক্ট, যেটা ভারতের কাছে উদ্বেগজনক। ভারত এটাকে খুব ক্লোজলি মনিটর করছে। আমার মনে হয় যেটা আপনি আজকে বললেন, এই আইএসআই নতুন উইং খুললো যেটা পাকিস্তান এমবাসিতে, এটা কিন্তু ভারত খুব ভালো চোখে দেখছে না। এবং আমাদের চৌধুরী, আমরা ভারতের বিষয়টাতে আসবো। আপনি নিশ্চয়ই জানেন যে এই সপ্তাহেই
পাকিস্তানের যিনি আসিম মুনিরের ঠিক পরে ডেপুটি যিনি আসিম মুনিরের, তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি যে ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার বৈঠক হয়েছে। সেই বার্তাটা দিতেই কি এই শামশাদ মির্জা যিনি এসেছেন বাংলাদেশে, তিনি কি এই জিনিসটাকে আরো পাকাপোক্ত করলেন? সেই কারণেই কি তার বাংলাদেশে আসা? একদম সঠিক। চেয়ারম্যান জয়েন্ট স্টাফ অফ কমিটি, এই যার নাম বলছেন জেনারেল শামশাদ মির্জা, উনি এসেছিলেন যদিও, তবে আপনার একটা খবর যেটা আমাদের সূত্র বলছে এটা ঠিক নয়, উনি কিন্তু ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেনি। ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা আনঅফিসিয়াল মিটিং হয়েছিল এবং ওয়াকারুজ্জামানের সঙ্গে আনঅফিসিয়াল মিটিং এ কোনো কথাবার্তা অথবা কোনো এমন কোনো ইস্যু উঠে আসে যেটা দুজনের মধ্যে মতপার্থক্য ছিল এবং ঝগড়া হয়, এবং তারপর অফিসিয়াল মিটিং বাংলাদেশের সামরিক বাহিনীর ধরুন নেভাল চিফের সঙ্গে হয়েছে অথবা এয়ারফোর্স চিফের সঙ্গে হয়েছে। ওয়াকারুজ্জামানের সঙ্গে অফিসিয়াল মিটিং তার আর হয়নি। এটা হচ্ছে এক। মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং একটা দীর্ঘ হয়েছিল, দুই। এবং এই শামশাদ মির্জা হু ইজ দ্য সেকেন্ড মোস্ট সিনিয়র মোস্ট অফিসার অফ পাকিস্তান আর্মি, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। এবং 53 বছর পর এই বাংলাদেশে তাদের প্রবেশ, আইএসআই প্রবেশ, এবং উনি এসে এগুলো সমস্ত কিছু দেখলেন এবং বিভিন্ন যেসব সেন্সিটিভ এরিয়া, বিশেষ করে লালমনিরহাট, আমরা বারবার বলি এই চিকেন নেকের পাশে, সেখানে কিন্তু তার ভিজিট হয়েছিল। এবং এই বিভিন্ন যারা ভারত বিরোধী যেসব গ্রুপ আছে, ভারত বিরোধী যেসব জঙ্গি সংগঠন আছে, তাদের কিছু কিছু লোকের সঙ্গে গুপ্ত মিটিং এই জেনারেল মির্জার হয়েছে। তো এটা নিশ্চিতভাবে আমরা আমাদের যে এজেন্সিস, আমাদের রিসার্চ অ্যানালিসিস উইং, আমাদের বিভিন্ন অন্যান্য এজেন্সি যারা এটাকে মনিটর করে, সেই খবরগুলো কিন্তু ভারতের এখন দিল্লির কাছে সমস্ত আছে। একদম একদম একদম। আমি এই জায়গাটা একটু কর্নেল চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের কথা আপনি বললেন, তাকে প্যারাসুট করে এখানে নামানো হয়েছিল বেশ কিছু টার্গেট দিয়ে, তিনি সেগুলো না হয় ফুলফিল করছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু ওয়াকারুজ্জামান তো সেনাবাহিনীর প্রধান, তার তো একটা নিজস্ব ধর্ম রয়েছে, দেশের সেনার তো একটা নিজস্ব কর্তব্য রয়েছে, তিনি কি তাহলে কিছুই করতে পারলেন না, আটকাতে পারলেন না শেষ পর্যন্ত? না, ওয়াকারুজ্জামান এখনো বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক হয়নি, খুব শিগগিরই হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে। এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান সেকুলার বলেই আমরা বাংলাদেশকে জানি, ধর্ম দিয়ে বাংলাদেশ চলে না, যেমন আমাদের গণতান্ত্রিক। আমি সেই ধর্মের কথা বলিনি, আমি বলছি একজন সেনাবাহিনীর প্রধান, তার তো একটা সেনাবাহিনী দেশকে রক্ষা করাই তার প্রধান ধর্ম না। সেনাবাহিনী একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, সেনাবাহিনী চলে, সরকার যেরকম ভাবে কথা বলে যে কোনো সেনাবাহিনী সেরকম ভাবে চলে।